25 তারিখ 25 ফেব্রুয়ারিতে আপনার ইয়েতে আসার জন্য, দরবার হলে আসার জন্য। তো আবার দরবার হলে যখন ও সকালবেলায় বের হয়ে গেল, সেদিনও ইকবাল ভাই আর তানভীর একসাথে বার হয়ে গিয়েছে বাসা থেকে। সেটা সম্ভবত 7:42-এর দিকের কথা, সকালে বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি 8:30-8:30টার দিক থেকেই খুব বেশি নয়েজ শুনতে পাই, গ্যাঞ্জাম শুরু হয়। তো আমি তানভীরকে বারবার কল করতে থাকি, ওকে আমি ফোনে পাই না। তো আমাদের টোয়াইসি ছিলেন এক সময় মেজর আজিজুল হাকিম ভাই, ওনার নাম্বার আমার কাছে ছিল, আমি ওনাকে কল করি। ওনাকে কল করার পর উনি ওখানে আমি তানভীরকে পাই। তখন তানভীর আমাকে বলে যে এখানে একটু বিশৃঙ্খলা হচ্ছে, তুমি কোনো টেনশন করো না। আমি তো যে এর ধরনের কখনো আওয়াজ শুনিনি যে ধরনের এ পর্যন্ত ওখানে হচ্ছিল। টাটু শো ছিল বা বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমি 3 বছরে বিডিআর এরকম দেখিনি, বা আর্মিতে থাকতো আমি এই ধরনের সাউন্ড কখনো শুনিনি। তখন আমাকেও বারবারই বোঝায় যে এখানে একটু সমস্যা হয়েছে, এখানে টেনশনের কিছু নাই, আমি খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে চলে আসব। তারপরে ও সেখানে আর কি আপনার ওর সাথে আমার কথা, আর লাস্টে ওর সাথে আমার যখন কথা হয়, এইটা খুব সম্ভবত 10:30টার পর। এই কথাটা যখন হয়, ও খুব দ্রুত কথাগুলো বলছিল। তখন আমাকে শুধু বলল যে তুমি এখন মাথাটা ঠান্ডা রাখো। ওই সময় আসলে তার মধ্যে একবার আমার বাসার ছায়ানির যে বাসাটা, ওই বাসার বারান্দায় একবার হেঁটে চলে গেছে লোকজন, এটা আমি ফিল করেছি। তো হেঁটে চলে যাওয়ার পর আমি তো ভয় পেয়েছিলাম। আমার হাজব্যান্ড তখন আমরা হচ্ছে খাটের নিচে ঢুকেছিলাম। আমার হাজব্যান্ডের সাথে যখন আমার লাস্ট টাইম কথা, তখন আমাকে বলছে তুমি আমাদের একটা রুমে একটা ওয়ার্ড্রোব ছিল, বললো ওটার ভিতরে তুমি বাবুদের নিয়ে ঢুকে পড়ো, ওটার মধ্যে থাকো। আমি ওর সাথে কথা বলতে বলতে ওটাই ঢুকে পড়েছি, ঢুকে ওটার মধ্যে ছিলাম। ওইটুক সময়ের মধ্যে কখন যেন আবার দরজা ভেঙে, মানে আমার সাথে ওর কথা চলাকালীন অবস্থায় দরজা ভেঙেই লোক ঢুকেছে। আমার শুধু ওর কথাগুলো যতটুকুই মনে আছে, আমি যদি সবটুক বাদ দেই, এতটুক মনে আছে। ও যেটা বলেছে প্রথম কলটাই ছিল বিশৃঙ্খলা, টেনশন করো না, আমি চলে আসব। বাট সেকেন্ড যে লাস্ট টাইম যে কথাটা ছিল, ওই কথাটার মধ্যে ওর ইন্ডিকেশন ছিল এখানে অন্য কিছু ছিল। আর এরপরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, মানে আমার ওয়ার্ড্রোবের ডোরটা যখন খুলে আমার সামনে কিছু লোক দাঁড়ানো, আমার কাছ থেকে আপনার মোবাইলটা নিয়ে নেওয়া হলো, আমাকে টেনে বের করে বাসার বাইরে বের করলো, আমার বাচ্চাদের সাথে আমার সাথে অনেক বাজে ব্যবহার করলো। ওরা বিডিআরের ইউনিফর্ম পরা ছিল, বাট সবাই ফুল ড্রেসড ছিল না, সবার বেল্ট ছিল না, পায়ে স্যান্ডেল পরা ছিল। তো এর মধ্যে আমার মনে আছে আমার বাচ্চাদেরকে চেক করছিল, তাদের মধ্যে বাংলা কথা বলা ছাড়া 3টা লোক ছিল। এই জিনিসটা আমার খুব বেশি মনে আছে। আর অন্য যারা ছিল তারা বিডিআরের সদস্য ছিল। তো কিন্তু বিডিআরের সদস্য যারা ছিল তারা আর এরা এক রকমের না, এদের গেট আপ এক রকমের না। কিন্তু আমার সাথে যে ধরনের ঘটনাগুলো হচ্ছিল ওই সময়, আমি ওদেরকে মিলাতে পারছিলাম না। এর মধ্যে আরেকজন ছিলেন, উনি প্রবাবলি লুঙ্গি পরা ছিল, একটা টি শার্ট পরা ছিল। পরে শুনেছি উনি একজন আর্মি অফিসার ছিল, পরে টিভির মাধ্যমে জানতে পেরেছি আর্মি অফিসার ছিল। এখন পরবর্তীতে দেখলাম উনি মিরপুর ডিওএইচএসেই থাকেন, আরেকজন আর্মি অফিসার। তো আমি তখন বুঝতে পারিনি যে উনি ওনাদের সাথে না। আর প্রতিবারই আসছে ডেড বডি মিসম্যাচ, কোনো ডেড বডি মিসম্যাচ হয়নি, কারণ আমার মতো করে কেউ খুঁজেনি, কোনোভাবেই হাসপাতালে দিনের পর দিন বসে থাকেননি। আমি প্রত্যেকটা মর্চুয়ারিতে গেছি, আমার হাজব্যান্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডগুলো আমাকে অনেক কোঅপারেট করেছেন, তারা আমার সাথে রাতের পর রাত মর্চুয়ারিতে বসেছিল। তাদের ওয়াইফ ডাক্তার একজন ভাবি আছেন, উনি, তাদের ফ্রেন্ডরা, ভাবির ফ্রেন্ডরা সবাই মিলে মর্চুয়ারিতে বসে আছে, ঢাকা মেডিকেলে, মিডফোর্ডে, মানে সব সময় হলি ফ্যামিলিতে যারা অসুস্থ আছে তাদেরকে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দেখছে যে কোথাও তানভীর আছে কিনা। ইভেন আপনার শিকদার মেডিকেল, ওখানেও গিয়ে খুঁজে আসা হয়েছে, কোথাও তানভীরকে পাওয়া যায়নি। পরে আমরা একসময় শুনতে পারলাম যে 2টা ডেড বডি পোড়ানো হয়েছে।
তার মধ্যে একজন তানভীর ছিল। কিন্তু এই জিনিসটা যখন আমি খুব বেশি করেছি, আমাকে তখন মইনু আহমেদ বলল যে, আর তারেক সিদ্দিকী উনি বলেছিল যে যেই দুটো বডি এরকম হয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সামরিক মর্যাদা দিব দাফন করার সময়। তো এখন ডেড বডি যখন দাফনই করা সম্ভব না, পুড়ে গেছে, তা সেটাকে কিভাবে দাফন হবে? এরকম করে পার হয়ে গেল 10 মাস 4 দিন। আমাকে যখন 10 মাস 4 দিন পর ডেড বডিটা নেওয়ার জন্য বলা হলো, তখন আপনার দাফন করার দিন আমাকে বলা হলো যে যেই কথাগুলো এতদিন ছিল তার বদলে আমার মাকে বলা হলো যে আমার মাকে এমপি করার জন্য আমার ফাদার ইন লকে এরকম, আমার ফাদার ইন লকেও বিভিন্ন রকমের কথাবার্তা বলা হলো, আমার দেবরকেও বলা হলো যে দেশের বাইরে থেকে আনিয়ে ওকে সরাসরি ক্যাপ্টেন হিসাবে ঢুকিয়ে দেওয়া হবে আর্মিতে। তো আমরা সবাই নির্ণয় করি যে আমরা একটা জিনিসও মানতে পারছি না, শেখ হাসিনা যে ধরনের প্রপোজালগুলো দিচ্ছেন এগুলা আমরা মানছি না। আর সবসময়ই শাহিন সিদ্দিকীর মাধ্যমে কথাগুলো আসতো, উনি সবসময় আমাদের সাথে প্রতিটা সময়। আমরা কিন্তু চিফ ম্যাডামকে পেতাম না, যেটা সবসময় যে কোনো ধরনের চিফ ম্যাডাম আমাদের সাথে কথা বলবেন, কিন্তু দেখা যেত এই ক্ষেত্রে মিসেস শাহিন সিদ্দিকী আমাদের সাথে, মানে তারেক সিদ্দিকীর মিসেস আমাদের সাথে কথা বলতেন। তো তারপরে আপনার এক পর্যায়ে যখন লাশ দাফন হবে 10 মাস পর, আমাকে বলা হলো যে এই ধরনের কম্প্রোমাইজগুলো করতে হবে। তা আমাদের ফ্যামিলি থেকে এগুলো যখন মানা হলো না, আর আরেকজনের ডেড বডি ছিল, যেটা আরেকজন অফিসারের ডেড বডি দাফন হলো, তার যতটুকু জানি যে ওনার মা একসময় এমপি হয়েছিলেন, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে বলেছে যে এটা যদি না মেনে নেয় ঠিক আছে, তাহলে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী বানানো হবে। তা এখন আমার তো আসলে কিছু বলার নাই, আমি একা তখন কি করব? আমি বাধ্য হই, আমাকে ক্যান্টনমেন্ট থেকে বার হয়ে যেতে হবে, আমার পেনশন দেওয়া হবে না, আমার বাচ্চারা কোনো স্কুলে পড়তে পারবে না, স্কুলে ভর্তি হতে পারবে না, এই ধরনের কথাবার্তাগুলো যখন আসে, আমি এক পর্যায়ে বাধ্য হয়ে সাইন করে ওই ডেড বডিটা দাফন হয় আর কি। বাট এরপর থেকে কিন্তু আমি কখনো এমন না যে আমি বলিনি, আমি প্রতিবার আর্মি হেডকোয়ার্টারে বলে গেছি যে আমার হাজব্যান্ডের যেন প্রপার এটা ইনভেস্টিগেশন হয়। তখন বলছে যে মিসম্যাচ, এই একটা কথাই, লাশটা যে বার্ন হয়েছে এই কথাটা আর বলে না, বলে মিসম্যাচ হয়েছে। আমি ততবারই বলেছি মিসম্যাচ হলে তাহলে আপনারা আবার ডিএনএ করেন সবার, কিন্তু এইটা আজ পর্যন্ত হয়নি।